হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ফিজিক্সের নতুন একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের চ্যাপ্টারের নাম পদার্থের অবস্থা ও চাপ। অনেকের হয়তো ইতিমধ্যে এই চ্যাপ্টারটি শেষ করা হয়েছে, কিন্তু তোমাদের যদি কোনো পার্টিকুলার টপিকে বা কনসেপ্টে যদি সমস্যা থাকে, তাহলে এই ক্লাসটি করার মাধ্যমে সেই কনসেপ্টটি আরও ভালোভাবে ক্লিয়ার করে নিতে পারো। ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকে আমাদের ক্লাস। আচ্ছা, আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়তেছি এই চ্যাপ্টারটা নাম দেখলেই হচ্ছে বোঝা যাচ্ছে প্রথমে আমাদেরকে চাপ নিয়ে হচ্ছে কনসেপ্টটা ভালো মতো ক্লিয়ার হতে হবে। ঠিক আছে? তো আমরা প্রথমে জেনে নিই আসলে চাপ জিনিসটা কি। ঠিক আছে? যখন আমরা পড়ব চাপ জিনিসটা কি, আমাদের আগে বুঝতে হবে এই কনসেপ্টটা, ঠিক না? এখন ধরো একটা দেয়াল আছে, ঠিক আছে? এখন এই দেয়ালের মধ্যে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে? এখন এই দেয়ালের নির্দিষ্ট একটা এরিয়া আছে না? এই যে একটা দেয়াল, এই দেয়ালের নির্দিষ্ট একটা কি থাকে, একটা এরিয়া থাকে, ঠিক আছে? এই এরিয়ার মধ্যে আমি একটা নির্দিষ্ট ফোর্স অ্যাপ্লাই করতেছি। এখন চাপ এমন একটা রাশি যে রাশিটা তোমাকে বলবে প্রতি একক ক্ষেত্রফলে ঠিক কী পরিমাণ ফোর্স কার্যকৃত হয়েছে বা কী পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হয়েছে, সেটাই হচ্ছে তোমার চাপ। ঠিক আছে? অর্থাৎ এই যে একটা দেয়াল, এই দেয়ালের মধ্যে একটা নির্দিষ্ট ক্ষেত্রফল আছে। ক্ষেত্রফল বলতে এরিয়া, ঠিক আছে? আর এটা হচ্ছে তোমার ফোর্স। এখন চাপ এমন একটা রাশি যে রাশি তোমাকে বলবে প্রতি একক ক্ষেত্রফলে কি পরিমাণ ফোর্স কার্যকৃত হয়েছে বা প্রয়োগ হয়েছে। অর্থাৎ আমরা যদি লিখি চাপ কি প্রতি একক ক্ষেত্রফলে প্রয়োগকৃত বলই চাপ। ঠিক আছে? আচ্ছা, আমাদের হচ্ছে মোটামুটি তাহলে চাপ জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার হলো। ঠিক আছে? এখন আমাদের যদি এমন কোনো ব্যাপার থাকে, আমাদের ধরো নির্দিষ্ট একটা এরিয়া দেওয়া আছে, নির্দিষ্ট একটা ফোর্স দেওয়া আছে, এখন আমাদের হচ্ছে চাপটা বের করা লাগবে। ঠিক আছে? এটা খুবই সহজ। দেখতেছো এখানে চাপ বের যে সংজ্ঞা, ঠিক আছে? এই চাপের সংজ্ঞা থেকে আমরা মোটামুটি হচ্ছে সূত্রটা পেয়ে যাচ্ছি। এখন কথা হচ্ছে আমরা এরিয়াকে হচ্ছে এ দ্বারা প্রকাশ করতেছি, তারপর ফোর্সকে এফ দ্বারা প্রকাশ করতেছি, না? এখন আমরা চাপকে কি দ্বারা প্রকাশ করি? চাপের ইংলিশ হচ্ছে ধরো প্রেসার, প্রেসারের পি, পি কে হচ্ছে আমরা চাপ হিসেবে প্রকাশ করি। সূত্রটা আমরা কি পেয়ে যাই? সূত্রটা পেয়ে যাই এফ ডিভাইডেড বাই এ। ঠিক আছে? প্রতি একক ক্ষেত্রফলে কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হয়েছে ওটাই হচ্ছে চাপ। এই যে সংজ্ঞা, এই সংজ্ঞা থেকে এটা পেয়ে যায়, এটা তোমরা ঐকিক নিয়ম থেকে হচ্ছে এই সংজ্ঞাটা আসে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, ধরে নিই এই এরিয়াটা হচ্ছে 10 মিটার স্কোয়ার। ঠিক আছে? এই ফোর্সটা হচ্ছে 10 নিউটন, রাইট? এখন তাহলে হচ্ছে আমার প্রেসার কত হবে? প্রেসার হবে আমার, ফোর্স কত? 10 নিউটন, রাইট? এখন আমার হচ্ছে এরিয়া কত? 10 মিটার স্কোয়ার। আমি পেয়ে যাচ্ছি 1। ঠিক আছে? এখন প্রেসারকে প্রকাশ করার জন্য আমার একটা নির্দিষ্ট একটা কি লাগবে? একটা একক লাগবে, যে এককের মাধ্যমে আমি প্রেসারটা কত এই জিনিসটা প্রকাশ করতে পারবো। এটার জন্য হচ্ছে যেটা আসে সেটা হচ্ছে তোমার প্যাসকেল। ঠিক আছে? অর্থাৎ এই প্যাসকেল জিনিসটা কি? প্যাসকেল হচ্ছে চাপের একক। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে হচ্ছে মোটামুটি আমরা চাপের মান কত হবে নির্দিষ্ট একটা এরিয়া দেওয়া থাকলে এবং নির্দিষ্ট একটা যদি ফোর্স দেওয়া থাকে, আমরা যে কোনো সময় চাপের একক বের করে নিতে পারি। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে একটা কোয়েশ্চেন হচ্ছে বোর্ডে অনেক বেশি আসে, সেটা হচ্ছে 1 প্যাসকেল বলতে কি বুঝো? ঠিক আছে? 1 প্যাসকেল বলতে কি বুঝো? এই কোয়েশ্চেনটা অনেক বেশি আসে। এখন এই কোয়েশ্চেনটা অনেক ইজি একটা কোয়েশ্চেন। তুমি বুঝতেছো যে এখানে আমরা কি পেয়ে গেছি? এখানে আমরা পেয়ে গেছি আমাদের একটা আনসার আসছে যেটার মান হচ্ছে 1 প্যাসকেল। এখন তাহলে ব্যাপারটা এমনভাবে আমাকে সাজাতে হবে যেখানে আমার ফোর্স এবং আমার এরিয়া দুইটাই কি হবে? সমান হবে। যদি ফোর্স এবং এরিয়া দুইটা যদি সমান হয়, তখন আমি আনসার পাচ্ছি কত? অর্থাৎ চাপের মান পাচ্ছি কত? 1 প্যাসকেল। তাহলে হচ্ছে আমি জিনিসটা এইভাবেও লিখতে পারি, 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল, ক্ষেত্রফলে 1 নিউটন বল প্রয়োগ করা হলে যে পরিমাণ
চাপ অনুভূত হয় তাই 1 প্যাসকেল। ঠিক আছে, আচ্ছা তাহলে হচ্ছে আমরা চাপ কি মোটামুটি হচ্ছে বোঝা শেষ। তো চলো আমরা একটা হচ্ছে ম্যাথ করি। ম্যাথটা হচ্ছে খুবই ইজি ম্যাথ, তোমাদের বইয়ে হচ্ছে এই ম্যাথটা দেয়া আছে। ঠিক আছে, আচ্ছা প্রথমত এখানে কি কি দেয়া আছে একটু দেখো। প্রথমত দেয়া আছে এখানে ভর দেয়া আছে কত 50 কেজি। ঠিক আছে, তারপর বলছে তোমার শরীরের এক পাশের ক্ষেত্রফল 0.5 মিটার স্কয়ার, অর্থাৎ ক্ষেত্রফল দেয়া আছে একটা 0.5 মিটার স্কয়ার। আবার বলতেছে দুই পায়ের তলার ক্ষেত্রফল 0.03 মিটার স্কয়ার, অর্থাৎ এক সাইডের বডির এক সাইডের হচ্ছে ক্ষেত্রফল দেয়া আছে, আবার যখন হচ্ছে আমি দাঁড়িয়ে থাকি পায়ের তলার ক্ষেত্রফল কত ওইটাও দেয়া আছে। আচ্ছা তারপর আমাকে কোয়েশ্চেন কি জিজ্ঞেস করতেছে দেখো, তুমি চিত হয়ে শুয়ে থাকলে মেঝেতে কত চাপ প্রয়োগ করবে এবং দাঁড়িয়ে থাকলে মেঝেতে কত চাপ প্রয়োগ করবে। ঠিক আছে, অর্থাৎ আমাদেরকে কি বের করতে বলছে, আমাদেরকে বের করতে বলছে পি। ঠিক আছে, মানে আমাদেরকে চাপ বের করতে বলছে। এখন আমাদেরকে দিয়ে আছে কি কি, আমাদের ফার্স্ট অফ অল দিয়ে আছে এম, এম মানে কি ভর, ভর দিয়ে আছে 50 কেজি। ঠিক আছে, তারপর তোমার ক্ষেত্রফল, ক্ষেত্রফল কিন্তু দুইটা দিয়ে আছে, আমি এটাকে ধরে নিলাম A1, এটাকে ধরে নিলাম A2। ঠিক আছে, আচ্ছা তাহলে A1 দেওয়া আছে কত 0.5 মিটার স্কয়ার, তারপর A2 দেওয়া আছে কত 0.03 মিটার স্কয়ার। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আমরা প্রেসার ইকুয়াল টু কি জানি, আমরা প্রেসার ইকুয়াল টু জানি F ডিভাইডেড বাই A, রাইট। এখন আমাদের এখানে হচ্ছে তোমার এম এ এ দেয়া আছে, অর্থাৎ আমাদের ভর দেয়া আছে, তারপর হচ্ছে তোমার ক্ষেত্রফলটা দেয়া আছে। এখন আমাদের ক্ষেত্রফল আছে ঠিকই, কিন্তু আমাদের কি নাই, বলটা নাই। এখন ঠিক আছে, এখানে আসলে বল প্রয়োগটা হচ্ছে কীভাবে একটু দেখো তো। আমি যখন আসলে পৃথিবীতে দাঁড়িয়ে থাকি, ঠিক আছে, তখন আমি পৃথিবীর অভিকর্ষ যে বলটা, ওই বলটা হচ্ছে মাটিতে প্রয়োগ করি। ঠিক আছে, এখানে বল বলতে ওইটাই হয়, অর্থাৎ আমার ওজনটাই হচ্ছে আমার প্রয়োগকৃত বল। ঠিক আছে, তার মানে আমি এফ এর জায়গায় লিখতে পারি কি mg, রাইট, অর্থাৎ আমার যে ওজনটা। এখন আমার হচ্ছে এ। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে দেখো আমার দুইটা এ দেয়া আছে না, এরিয়া দুইটা, দুইটা ক্ষেত্রফল। এখন তাহলে আমি চাপ পাবো কয়টা, অবভিয়াসলি দুইটা। তাহলে আমি প্রথমে P1টা বের করি, P1 হবে কত এম, এম এর মান তো হচ্ছে ফিক্সড, জি এর মান হচ্ছে তোমার ফিক্সড দেয়া আছে, আর এ প্রথম হচ্ছে এটা করি 0.5। ঠিক আছে, এটার জন্য একটা তোমার পি এর মান পাবো, তারপর P2 অন্য আরেকটা পাবো। ঠিক আছে, যেখানে শুধুমাত্র এরিয়াটা হচ্ছে ডিফারেন্ট। আচ্ছা এখানে ডাইরেক্টলি মানে লিখে দিই 0.03। ঠিক আছে, এই দুইটা ক্যালকুলেশন করে আমরা যেটা পাই সেটা হচ্ছে একটা হচ্ছে 980, অন্য আরেকটা হচ্ছে 16,333.33। ঠিক আছে, আচ্ছা এখন একটা ব্যাপার খেয়াল করো, এখানে এই সূত্রটা থেকে কিন্তু আমি এফ আর এ এর একটা সম্পর্ক পেয়ে যাচ্ছি, ঠিক না? সম্পর্কটা কীরকম, এফ সমানুপাতিক 1/a। ঠিক আছে, অর্থাৎ এফটা যখন কি থাকবে, ফিক্সড থাকবে। ঠিক আছে, এফ যখন ফিক্সড, এখন এফ তো এখানে ফিক্সড না, দুইটার ক্ষেত্রে হচ্ছে সেম, রাইট, দুইটার ক্ষেত্রে হচ্ছে এফটা সেম। হ্যাঁ, দুইটার ক্ষেত্রে যদি এফ সেম হয় তখন সম্পর্কটা পি এর সাথে এ এর কীরকম, ব্যস্তানুপাতিক, অর্থাৎ এরিয়া যত বেশি ছোট হবে তোমার প্রেসার তত বেশি বড় হবে। ঠিক আছে, তো এই সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক, এটা মনে রাখতে পারো। ঠিক আছে, এমসিকিউতে যদি দেয় এই ধরনের ম্যাথ, তখন হচ্ছে তোমার যেটা ছোট যেটা বড় ওইটা দিয়ে হচ্ছে অবভিয়াসলি তুমি ম্যাথটা করতে পারবো। যেমন এখানে 0.03 অনেক ছোট একটা ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলে অবশ্যই প্রেসারটা অনেক বেশি হবে, আর এখানে 980। ঠিক আছে, আচ্ছা এখন আমরা হচ্ছে যেই ব্যাপারটা নিয়ে জানবো সেটা হচ্ছে ঘনত্ব, রাইট। আচ্ছা ঘনত্ব কি, এই জিনিসটা খুবই সিম্পল জিনিস, একটু বুঝো থিওরিটা কীরকম বা ঘনত্বের কনসেপ্টটা কীরকম। দেখো আমরা চাপের সময় কি পড়ছিলাম, প্রতি একক ক্ষেত্র বলে কি পরিমাণ বল প্রয়োগকৃত হয় ওইটাই হচ্ছে তোমার চাপ। ঠিক আছে, এখন ঘনত্ব কি, ঘনত্ব হচ্ছে প্রতি একক আয়তনে পদার্থের ভর, ওইটার মানে হচ্ছে তোমার কি ঘনত্ব। অর্থাৎ যদি একদম স্পষ্ট সংজ্ঞাটা যদি লেখা ট্রাই করি, প্রতি একক আয়তনে
পদার্থের ভর কে ঘনত্ব বলে, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে দেখো এখানে দুইটা রাশি আছে, একটা রাশি হচ্ছে তোমার আয়তন, অন্য আরেকটা রাশি হচ্ছে তোমার ভর, ঠিক আছে। আচ্ছা, এখন ঘনত্ব কি? ঘনত্বকে হচ্ছে আমরা যেটা দিয়ে প্রকাশ করি সেটার নাম হচ্ছে রো, ঠিক আছে। পি জাস্ট এই অংশটা একটু বাঁকানো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা সংজ্ঞা থেকে হচ্ছে এই সূত্রটা পেয়ে যাচ্ছি না, এখানে আসলে মানে রো ইকুয়াল টু কী হবে ওই জিনিসটা আমরা পেয়ে যাচ্ছি। রো ইকুয়াল টু, আচ্ছা সরি, এখানে হচ্ছে এটা এম, ঠিক আছে, ভর। রো ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি, ঠিক আছে। অর্থাৎ প্রতি একক আয়তনে কি পরিমাণ পদার্থ, অর্থাৎ কি মানে কত ভর আছে আর কি একটা পদার্থে, ওই জিনিসটাই হচ্ছে তোমার রো, যেটা হচ্ছে তোমার ঘনত্ব, ঠিক আছে। আচ্ছা, এখন এটা হচ্ছে তোমার এককটা কী হবে? এককটা বের করার জন্য তুমি এম এর যেই এককটা ওইটা লিখো, তারপর এখানে তোমার আয়তনের যে এককটা ওইটা লিখো। তো এখান থেকে হচ্ছে আমরা চাইলে এককটা ইজিলি বের করে নিতে পারি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দেখো আমরা একটা ঘনত্বর ম্যাথ করব, যে ম্যাথের মধ্যে আমাদের ইনফরমেশন দেওয়া আছে কিছু, ওই ইনফরমেশনগুলো হচ্ছে আমরা আগে টার্গেট করি। এখানে আমাদের ঘনত্বটা দেওয়া আছে, ঠিক আছে, অর্থাৎ এটা কি, এটা হচ্ছে রো। এখন আবার বলছে পানির কত 1 কেজি, অর্থাৎ এটা কি এম, বা ভরটা দেওয়া আছে। এখন আমাদের বের করতে বলছি কি আয়তন, আয়তন মানে হচ্ছে ভি। আমরা একটু আগে হচ্ছে সূত্রটা দেখলাম না, এই সূত্র, এই সূত্রটা দেখেই হচ্ছে আমরা ম্যাথটা করতে পারি, রাইট। দেখো রো ইকুয়ালটা আমরা কি জানি, এম বাই ভি, ঠিক আছে। এখন আমাদেরকে বের করতে বলছি কি, আমাদেরকে বের করতে বলছে আয়তন ভি, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমি মানগুলো বসাই। এম এর মান হচ্ছে তোমার 1 কেজি, আর হচ্ছে তোমার ঘনত্বের মান 1.24, ঠিক আছে। যেটা ক্যালকুলেশন করলে আসে 0.81। আচ্ছা, এখন আমরা এককটা কি দিব? একক আমরা সাধারণত কি জানি, মিটার কিউব না? কিন্তু দেখো এখানে আমাদের যে ঘনত্বটা দেওয়া আছে, এই ঘনত্বে কি বলছে, ঘনত্বের মধ্যে দেওয়া আছে তোমার, এখানে ঘনত্বের মধ্যে দেওয়া আছে কেজি পার লিটার, অর্থাৎ প্রতি লিটারে কত কেজি, এটা হচ্ছে দেওয়া আছে। অর্থাৎ এখানে আয়তন ইউজ করা হয়েছে কোনটা, আয়তন ইউজ করা হয়েছে তোমার লিটার, সেই হিসেবে আমরা এখানে অবভিয়াসলি লিটারটাই হচ্ছে একক হিসেবে ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা চাপ জিনিসটা পড়লাম, ঠিক আছে। চাপ আমরা হচ্ছে কঠিন পদার্থে প্রয়োগ করতেছি, একটা দেয়াল আছে ওইখানে প্রয়োগ করতেছি, আমি মাটিতে দাঁড়িয়ে আছি বা শুয়ে আছি, তখন হচ্ছে আমি একটা চাপ প্রয়োগ করতেছি। এখন এই চাপটা শুধুমাত্র যে হচ্ছে কঠিন পদার্থে কাজ করে ব্যাপারটা এমন না। আমরা যখন কোনো একটা তরল পদার্থ নিব, ওই তরল পদার্থে যখন কোনো একটা বস্তু রাখবো, ঠিক আছে, ওই বস্তু ওই তরল পদার্থের মধ্যে নির্দিষ্ট একটা চাপ ফিল করবে, ঠিক আছে, ওইখানে একটা নির্দিষ্ট একটা চাপ কাজ করে। আচ্ছা, ধরো এটা একটা পানির পাত্র, ঠিক আছে, অথবা ধরো একটা কুয়া, এখানে ধরো পানি দিয়ে আছে, এভাবে ধরো পানি দিয়ে আছে। এখন এখানে ধরো এরকম একটা বস্তু দিয়ে আছে, ঠিক আছে। আচ্ছা, এখন এই বস্তুটা এইখানে এই জায়গার মধ্যে, ঠিক আছে, কি পরিমাণ আসলে প্রেসার ফিল করবে ওই জিনিসটা আমাদের বের করতে হতে পারে, ঠিক আছে। অথবা এটাও হতে পারে যে হচ্ছে, সরি, আচ্ছা, অথবা এটাও হতে পারে যে এখানে ঠিক এই জায়গাটার মধ্যে, ঠিক আছে, কি পরিমাণ হচ্ছে তোমার প্রেসার ফিল হচ্ছে, আবার এই জায়গায় কি প্রেসার কি সেম হচ্ছে নাকি, এই জায়গায় প্রেসার সেম হবে নাকি, ঠিক আছে, ঠিক আছে। এখন দেখো একটা ব্যাপার এখানে খেয়াল করো ভালো মতো, এই যে ধরো এই জায়গার মধ্যে যে পানিগুলো আছে, এই পানির উপর আসলে প্রেসারটা দিচ্ছে কারা, এর উপরের এইটুকু অংশ না? আবার এই জায়গার মধ্যে যে পয়েন্টটা আছে, এই পয়েন্টের মধ্যে প্রেসারটা দিচ্ছে কে, এইটুকু জায়গাটা না? তারপরে এই জায়গাটার মধ্যে দিচ্ছে কে, এইটুকু যে পানিগুলো আছে, ঠিক আছে। অর্থাৎ লম্বভাবে এটার উপর যে লম্বভাবে যে পানিগুলো থাকে, ওই পানিগুলো কি করে, একে এই যে একটা বস্তু আছে এই বস্তুটাকে কি দেয়, প্রেসার ফিল করে। অর্থাৎ যত বেশি গভীরে যাবে তত সেই চাপের পরিমাণটা কি হবে, পরিবর্তিত হবে, এটা আমরা বুঝতে পারতেছি। আচ্ছা, এখন এই যে প্রেসার দিচ্ছে, এই প্রেসারটা কে দিচ্ছে, প্রেসারটা দিচ্ছে তোমার পানি,
ঠিক আছে, এটা একটা বল প্রয়োগ করতেছে। আগে আমাদের জানতে হবে এই যে বল প্রয়োগের মাধ্যমে তো আসলে প্রেশারটা আমরা নির্ণয় করতে পারি। আমরা পড়ছি না পি ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এ, এটা তো আমরা পড়ছি না। এখন তাহলে বল প্রয়োগটা হচ্ছে কোথায় ওই জিনিসটা আমাদেরকে আগে বুঝতে হবে। এখন ধরে নিলাম আমাদের বল প্রয়োগটা হচ্ছে এফ, ঠিক আছে। এখন আমরা কি জানি? আমরা জানি হচ্ছে এমজি, জানি না? এখন এম ইকুয়াল টু কিন্তু আমরা চাইলে রু এবং ভি লিখতে পারি। কীভাবে রু বা ভি লিখতে পারি? দেখো, রু ইকুয়াল টু আমরা কি পড়ছি? এম বাই বি না? এখন চাইলে আমরা এম ইকুয়াল টু কি লিখতে পারি? এম ইকুয়াল টু রু ভি লিখতে পারি, ঠিক আছে। এখন তাহলে হচ্ছে আমি যদি এমটা যদি এই এমটা যদি এইখানে যদি বসাই তাহলে আমি কি পাচ্ছি? রু বি জি, ঠিক আছে। আচ্ছা, এখন ভি মানে কি? ভি মানে হচ্ছে তোমার, ধরো এটা একটা পদার্থ, ঠিক আছে। এটা একটা ধরো একটা বস্তু, এটার ধরো উচ্চতাটা হচ্ছে এস, এই তলটা হচ্ছে ধরো এ, ঠিক আছে। এখন তাহলে বি কি? বি হচ্ছে এ ইন্টু এস, রাইট। আচ্ছা, তার মানে আমরা বি এর জায়গায় কি লিখতে পারি? এ এস লিখতে পারি, রু এস জি, ঠিক আছে। আচ্ছা দেখো তো এ মানটা কিসের মান? এ মানটা হচ্ছে এফ এর মান না? এখন এই জায়গায় যদি আমি এইটা যদি বসাই, ঠিক আছে, এ এস রু জি, এখন তাহলে এখানে এ আছে, রাইট। আচ্ছা, এখন তাহলে আমি পি এর মান কত পাচ্ছি? দেখো, পি এর মান পাচ্ছি এস রু জি, ঠিক আছে। অর্থাৎ এটা হচ্ছে পানিতে একটা বস্তু যদি আমি যদি রাখি, ওই বস্তুটা একটা নির্দিষ্ট উচ্চতায় বা এটা গভীরতায় হবে, নির্দিষ্ট একটা গভীরতায় কি পরিমাণ আসলে প্রেশার ফিল করতেছে, ওই জিনিসটাই হচ্ছে তোমার আমরা নির্ণয় করাটা শিখছি। এখন দেখো, এখানে জি এর মানটা হচ্ছে কি? কনস্ট্যান্টটা, এটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট, ঠিক আছে। কিন্তু যে এসটা আছে এটা হচ্ছে কনস্ট্যান্ট না, রোটা হচ্ছে কনস্ট্যান্ট না। কেন কনস্ট্যান্ট না? এসটা হচ্ছে গভীরতার সাথে সাথে এটা কি হইতে পারে? এভাবে এভাবে চেঞ্জ হইতে পারে। এখানে 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 কত প্রেশার হবে, আবার এখানে এতটুকু গভীরতায় কত, এতটুকু গভীরতায় কত প্রেশার কত হবে, ওই জিনিসটা এক এক ধরনের হতে পারে। আবার ধরো এখানে একটা তরল পদার্থ আছে, এটা ধরো পানি, আবার এটা এমন হইতে পারে না এটা একটা তেল, এভাবে এখানে তেল থাকতে পারে বা বিভিন্ন ধরনের তরল পদার্থ থাকতে পারে, ঠিক আছে। এখন পানির এক এক রকম ঘনত্ব, তারপর হচ্ছে তোমার তেলের এক রকম ঘনত্ব, এক একটা তরলের ঘনত্ব কি হয়? এক এক রকম হয়, ঠিক আছে। ওই জন্য তোমার এক এক ধরনের তরলে তুমি এক এক ধরনের প্রেশারটা ফিল করবা, ঠিক আছে। কিন্তু একটা ব্যাপার জেনে রাখা ভালো, সেটা হচ্ছে পানির ক্ষেত্রে, ঠিক আছে, এটা শুধুমাত্র হচ্ছে পানির ক্ষেত্রে প্রতি 10 মিটার, ঠিক আছে, প্রতি 10 মিটারে বায়ুতে চাপের পরিমাণ, আচ্ছা এখানে সমপরিমাণ চাপ বৃদ্ধি পায়। অর্থাৎ একটু জিনিসটা বুঝাই বলি, দেখো, অর্থাৎ ধরো এখানে এটা ধরো একটা কুয়া, ঠিক আছে, এখানে ধরো প্রেশারটা হচ্ছে 1 ATM। আচ্ছা, এটিএমও হচ্ছে প্যাসকেলের মতো অন্য একটা একক আর কি, ঠিক আছে। তাহলে তুমি যখন 10 মিটার নিচে আসবা তখন এটা কত হয়ে যাবে? 2 ATM, ঠিক আছে। আবার যখন তুমি 20 মিটার নিচে আসবা তখন হয়ে যাবে 3 ATM। অর্থাৎ তুমি যত 10 মিটার নিচে যাইতে থাকবা তত পরিমাণ হচ্ছে তোমার 1 ATM করে হচ্ছে বাড়তে থাকবে। এখানে ধরো এটা ধরো 50 প্যাসকেল দেওয়া আছে, তাহলে হচ্ছে তুমি যত নিচে যত 10 মিটার যেতে থাকবা তত 50 প্যাসকেল করে তোমার তরলে চাপটা বৃদ্ধি পেতে থাকবে, ঠিক আছে। আশা করি কনসেপ্টটা তোমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আমরা হচ্ছে একটা ম্যাথ করি, ঠিক আছে। ম্যাথের মধ্যে কি বলছে আগে একটু দেখি। ম্যাথের মধ্যে বলছে কেরোসিন, ঠিক আছে। এটা কি দিছে? এটা একটা ঘনত্ব না? তারপর এটা একটা ঘনত্ব, এটা একটা ঘনত্ব, তাহলে কেরোসিনের একটা ঘনত্ব দেওয়া আছে, পানির একটা ঘনত্ব দেওয়া আছে, পারদের একটা ঘনত্ব দেওয়া আছে। আবার বলে দিয়েছে 3টি তরলের জন্য 50 সেন্টিমিটার নিচে চাপ বের করার জন্য। আচ্ছা, এখন আমরা তো প্রথমে শিখছি না যে চাপটা কিভাবে বের করব পানিতে, কি শিখছি? পি ইকুয়াল টু রু এস জি। এখন আমার রুটা হচ্ছে তিনটার জন্য 3 রকম, কিন্তু এসটা হচ্ছে সবার জন্য সেম। তাহলে আমি একটা একটা করে বের করি।
তাহলে P1, ঠিক আছে, অথবা ধরো এটা কেরোসিন কে দিয়ে দিলাম জাস্ট বোঝার জন্য। তাহলে এখানে তোমার রোর মান কত, রো হচ্ছে তোমার 800, তারপর এস কত 50 সেন্টিমিটার, যেটাকে আমরা যদি মিটারে নিয়ে আসি তখন কত আসে, তখন আসে 0.5 মিটার, ঠিক আছে। আচ্ছা, এখন জি এর মান হচ্ছে কনস্ট্যান্ট 9.8, তারপর হচ্ছে তোমার পি ডাব্লিউ ওয়াটার লিহি, এটা হচ্ছে 1000, তারপর এটা তো সেমই সবার জন্য 9.8, তারপর হচ্ছে তোমার পারদ, ঠিক আছে। আচ্ছা, এটা কত 13,600, 9.8, ঠিক আছে। তাহলে ক্যালকুলেশন করে ম্যাথগুলো সলভ করে ফেলবা, ঠিক আছে। আচ্ছা, এবার আসো আর্কিমিডিসের সূত্রে, ঠিক আছে। আর্কিমিডিসের সূত্রটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা বোঝাটা অনেক বেশি হচ্ছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রথমে বুঝো এমন একটা পাত্র দেয়া আছে, ঠিক আছে। এই পাত্রের মধ্যে পানি আছে, ঠিক আছে, পানি আছে। এখন এই জায়গায় ধর একটা বস্তু আছে, তারপর এই জায়গায় একটা বস্তু আছে, ঠিক আছে। এখন অভিকর্ষজ বল আছে না এই পানিগুলোর মধ্যে, সরি বস্তুগুলা অভিকর্ষজ বল ফিল করতেছে না। এই অভিকর্ষ বলের কারণে কি হওয়া দরকার ছিল, এই বস্তুগুলা নিচের দিকে চলে আসার কথা ছিল, একদম নিচের দিকে চলে আসার কথা ছিল, ঠিক আছে। কিন্তু আসতেছে না, কেন আসতেছে না, নিশ্চয়ই একটা কোয়েশ্চেন আছে। কারণ হচ্ছে এই পানিটা, এই যে এখানে পানিগুলো আছে, এই পানিগুলা কি করে, এখানে যে পানিগুলো আছে এই পানিগুলা এই বস্তুটাকে উপর দিকে একটা কি দেয়, একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে। কি বলছি, ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে। এই যে ঊর্ধ্বমুখী বল, এই ঊর্ধ্বমুখী বলটার কারণেই হচ্ছে একটা বস্তু পানিতে একদম নিচে চলে যায় না, কিছু কিছু আছে একদম নিচে চলে যায়, আবার ধরো এমনও থাকতে পারে এখানে নিচে চলে যায়, ঠিক আছে। আবার একটা একদম উপরে থাকতে পারে, আবার আর একটা একদম ভেসে থাকতে পারে। অর্থাৎ এক এক ধরনের বস্তু আবার পানিতে কি করে, কিছু ভেসে থাকে, কিছু একদম নিচে গভীরে চলে যায়, ঠিক আছে। এক এক ধরনের থাকতে পারে, সাবমেরিনের মতো মাঝখানেও চলাচল করতে পারে। আচ্ছা, কিন্তু আমরা এখান থেকে একটা কনসেপ্ট পাচ্ছি, সেটা হচ্ছে যখন পানিতে কোন একটা বস্তুকে যখন ডুবাবো বা নিমজ্জিত করব, সেই বস্তুটা, সেই বস্তু পানি কর্তৃক একটা কি পাবে, ঊর্ধ্বমুখী বল পাবে, ঠিক আছে। অর্থাৎ পানি একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে। এই ঊর্ধ্বমুখী বলটার নাম হচ্ছে প্লবতা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো যে প্লবতা কি। এখন আর একটু খেয়াল দাও, এটা ধরো একটা পাত্র, ঠিক আছে। এই পাত্রের মধ্যে পানি আছে, এখানে একটা ধরো বস্তু আছে, ঠিক আছে। এখন দেখো এখানে দুইটা কাজ হবে, এখানে এই পৃষ্ঠে একটা কি করবে, বল প্রয়োগ হবে, যেটা হচ্ছে নিচের দিকে কাজ করবে। এই পৃষ্ঠে একটা বল প্রয়োগ করবে যেটা উপরের দিকে কাজ করবে, ঠিক আছে। এখন আলটিমেটলি যেটা পাবো আমরা, ঠিক আছে, ধরো এই বলটার নাম দিলাম হচ্ছে আমরা F1, এই বলটার নাম দিলাম আমরা F2, ঠিক আছে। এখন দেখো আমরা পি নির্ণয় করা শিখছি না পানিতে, পি নির্ণয় কীভাবে করছি, পি ইকুয়াল টু রো এস জি, এটা দিয়ে আমরা কি নির্ণয় করা শিখছি, পি নির্ণয় করা শিখছি, ঠিক আছে। আচ্ছা, এখন এই উচ্চতাটা ধরে নিলাম, এই যে উচ্চতাটা, এই উচ্চতাটা ধরে নিলাম হচ্ছে আমি S1, তারপর হচ্ছে একদম এইখান থেকে এতটুকু পর্যন্ত এটা ধরে নিলাম হচ্ছে তোমার S2, ঠিক আছে। এখন দুইটার জন্য হচ্ছে আমি দুইটা কি পাবো, চাপ পাবো, অর্থাৎ এ পয়েন্ট একরকম চাপ পাবো, এ পয়েন্ট একরকম চাপ পাবো, ঠিক আছে। এখন চাপের সূত্র থেকে আমরা তাহলে এটা লিখি, P1 কত, P1 এর জন্য রো S1 জি, আবার তাহলে P2 এর জন্য কত পাবো, রো S2 জি, ঠিক আছে। এখন আমরা আবার আরেকটা সূত্র শিখছি,
পি ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এ। এখন আমরা তাহলে এফ এর মান কীভাবে লিখতে পারি? এফ এর মান লিখব এ ইন্টু পি না। তাহলে আমি ধরো এই তলটার ক্ষেত্রফল হচ্ছে এ, তা ঠিক আছে, এই দলটা যদি ক্ষেত্রফল যদি এ হয় তাহলে হচ্ছে আমি এফ ওয়ান পাচ্ছি একটা, এফ টু পাচ্ছি একটা, অর্থাৎ আমি এই যে এফ ওয়ান এবং এফ টু এই মানগুলা নির্ণয় করতে পারতেছি। ঠিক আছে, আচ্ছা এগুলো যদি নির্ণয় করি তাহলে আমি কি কি পাই দেখো, এস ওয়ান রো জি এ এস টু রো জি। ঠিক আছে, আচ্ছা এখন যেহেতু হচ্ছে এই এস টুটা কি, এস টুটা বড় না, মানে এটা নিচের দিকে বেশি আছে না, তো নিচের দিকে বেশি থাকলে অবভিয়াসলি এস টুটা বড় হবে। এস টু যদি বড় হয় তখন তোমার এফ টু বড় হবে, এফ ওয়ান ছোটো হবে, যেহেতু এখানে এস ওয়ান কি একটু ছোট, এখানে যদি এসটা যদি কম কম মান হয়, এস টু যদি বড় মান হয়, অবভিয়াসলি বোঝা যাচ্ছে এফ টু বড় হবে। ঠিক আছে, এখন আলটিমেটলি দুইটা বল কাজ করতেছে, একটা উপর দিকে একটা নিচের দিকে, তার মানে আমরা বুঝতেছি নিচের দিকের বলটার মান একটু কি হবে, বেশি হবে, এটা একটুর মান একটু ছোট হবে। এখান থেকে আলটিমেটলি আমরা কি পাই, এখান থেকে আলটিমেটলি আমরা পাই একটা এফ টুর মান পাই। ঠিক আছে, এফ টু একটা মান পাই। ঠিক আছে, এখন এখানে এ সেম, রো সেম, জি সেম, এখানে সব জায়গায় সেম, শুধু ডিফারেন্ট কি এস ওয়ান এস টু। ঠিক আছে, এখন তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি না, এ রো জি এস টু এস ওয়ান। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। এখন এই যে এখানে এস ওয়ান এস টু এই জিনিসটাকে যদি আমি, এই উচ্চতাটাকে যদি আমি ধরে নিই এস, তার মানে আমি আলটিমেটলি পেয়ে যাচ্ছি কি এ এস রো জি। ঠিক আছে, এটা হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে তোমার এফ এর মান। ঠিক আছে, মানে আলটিমেটলি যেটা হচ্ছে ফাইনাল বলটা ওইটা হচ্ছে তোমার এফ। এখন তাহলে আমি এখানে একটা বলের মান পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে আলটিমেটলি নিচ থেকে উপরের দিকে কাজ করতেছে, যেহেতু হচ্ছে নিচের বলটা মান হচ্ছে বেশি। এখন এই যে বলছিলাম না একটু আগে, এই যে ঊর্ধ্বমুখী বল যে জিনিসটা হচ্ছে প্লবতা, এটা কি নিচ থেকে উপরের দিকে বল প্রয়োগ করতেছে না, তো আলটিমেটলি আমরা এতক্ষণ ধরে যেটা বের করছি সেটা হচ্ছে প্লবতা। ঠিক আছে, তো প্লবতা যখন আমাদেরকে বের করতে বলবে তখন আমরা কি বের করব, তখন আমরা এফ দিয়ে, প্লবত একটা হচ্ছে বল, যেহেতু একটা ঊর্ধ্বমুখী বল। ঠিক আছে, ওটার মান হবে এ এস রো জি। ঠিক আছে, আশা করি এই জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার। আচ্ছা এখন হচ্ছে আমরা প্লবতা শিখলাম। ঠিক আছে, এখন আসো আর্কিমিডিস। আর্কিমিডিস আসলে কি বলছে, আর্কিমিডিস কি বলছে ওটা বোঝার আগে আমরা কয়েকটা কনসেপ্ট আমরা নিজেদের মতো করে জানার চেষ্টা করি। এটা একটা ধরো পানির পাত্র, এই পাত্রের মধ্যে পানি ছিল এতটুকু, একদম ধরো ফুল পানি ছিল। ঠিক আছে, এখানে একটা, এখন একটা বস্তু ছিল। ঠিক আছে, এই বস্তু একটা কঠিন বস্তু, এই বস্তুটাকে আমি এখানে নিক্ষেপ করলাম, নিক্ষেপ করার পর বস্তুটা এখানে আসলো। ঠিক আছে, এই বস্তুটা এখানে আসলো। এখন একটা জিনিস বুঝো তো, এই জায়গার মধ্যে, এই নির্দিষ্ট জায়গাটার মধ্যে আগে যেই হচ্ছে তোমার যে পানিগুলো ছিল, এই পানিগুলো তাহলে কই যাবে, এই পানিগুলো কই যাবে, এই পানিগুলো তো পাত্রে আর থাকতে পারবে না, কারণ আয়তন তো হচ্ছে নির্দিষ্ট, এই আয়তনটা নির্দিষ্ট না। এখন নির্দিষ্ট আয়তনের মধ্যে তো চাইলে পানিও থাকতে পারবে আবার বস্তুটাও থাকতে পারবে, এমন হতে পারে না, যেহেতু একটা বস্তুটা আছে, তার মানে যেটা হবে তোমার পানিগুলা কি হবে, কিছু পরিমাণ পানি এখানে অপসারিত হবে। এখন ধরে নিলাম আমি হচ্ছে এটা হচ্ছে কিছু পরিমাণ পানি, যেটা হচ্ছে অপসারিত পানি। ঠিক আছে, আচ্ছা এখন বস্তুটার একটা কি ছিল, একটা এমজি ছিল না, যেটা হচ্ছে তোমার ভর, যেটা আমি ধরে নিলাম ডাব্লিউ এ, অর্থাৎ ওয়েট ইন ইয়ার। ঠিক আছে, এখন একটা ব্যাপার বুঝো, এই বস্তুটা নিচের দিকে যখন পানিতে যখন আসতেছে, ঠিক আছে, একটা এখান থেকে একটা কি পাচ্ছে, বল প্রয়োগ পাচ্ছে না, অর্থাৎ এটা যদি তোমার ডাব্লিউ হয়, এখানে একটা বল প্রয়োগ পাচ্ছে না, যে বল প্রয়োগের নাম হচ্ছে আমরা ধরে নিলাম হচ্ছে এফ। তার মানে এই বস্তুটা যখন পানিতে ছিল, ঠিক আছে, পানিতে ছিল, তখন কিন্তু ও একটা কি পাচ্ছে, নির্দিষ্ট একটা বল প্রয়োগ পাচ্ছে। ঠিক আছে, কিন্তু ও যখন বাতাসে ছিল
তখন কি কোনো ধরনের নির্দিষ্ট নিচ থেকে কি কোনো নির্দিষ্ট বল ছিল? ছিল না। অর্থাৎ এই যে একটা নির্দিষ্ট ফোর্স ওর উপর অ্যাপ্লাই হচ্ছে, এই অ্যাপ্লাইটার ফলে ও কি করবে? কিছুটা ওজন হারিয়ে ফেলবে। ঠিক আছে, কি বলছি? ওজন হারাবে। ওজন হারাবে, ঠিক আছে। অর্থাৎ যখন একটা বস্তুকে তুমি যখন পানিতে রাখবা, ঠিক আছে, অথবা পানিতে যখন ডুবাবা, ওই বস্তুটা বাতাসে যে পরিমাণ ওজন ছিল ওই পরিমাণ ওজন আর থাকবে না, সে নির্দিষ্ট কিছু ওজন হারাবে। ঠিক আছে, এই হারানো ওজনটা আসলে কত, এইটা নিয়েই হচ্ছে তোমাকে আর্কিমিডিস বলছে, মানে আর্কিমিডিস আসলে বলে দিয়েছে এই যা ওজন হারাবে, এই হারানো ওজনটা আসলে কত হবে বা এটা কিসের সমান হবে, ওই জিনিসটা আমাদেরকে বলে দিয়েছে। এখন ওজন হারাবে বলছে না, আর্কিমিডিস সাহেব বলছে এই যে ওজনটা হারাবে, এই ওজনটা সমান হবে হচ্ছে এই অপসারিত পানি, এই অপসারিত পানির ওজনের সমান। ঠিক আছে, ঠিক আছে, বুঝাইতে পারছি? অর্থাৎ আর্কিমিডিস যেটা বলছে, আমি যখন কোনো একটা বস্তুকে পানিতে যখন ফেলবো, ফেলার ফলে এই বস্তুটা কি করবে? কিছু পরিমাণ ওজন হারিয়ে ফেলবে। এখন এই ওজনটা কি পরিমাণ ওজন হারাচ্ছে, এই ওজনটা হবে সেই পানিটা, সেই যে পানিটা ফেললো, ঠিক আছে, এই যে পানিটা এখানে পড়ে গেল, এই অপসারিত পানির ওজনের সমান। এটাই হচ্ছে তোমাকে আর্কিমিডিস সাহেব বোঝানোর ট্রাই করছে। ঠিক আছে, আশা করি তোমাদের কাছে হচ্ছে আর্কিমিডিসের সূত্রটা পুরোপুরি ক্লিয়ার। তোমরা এখান থেকে হচ্ছে যে কোনো ম্যাথ দিলে আশা করি পারবা। ঠিক আছে, আচ্ছা, এখন এই যে প্লবতা, তারপর হচ্ছে আর্কিমিডিসের সূত্র, এগুলা দিয়ে হচ্ছে আমরা একটা কাজ করতে পারি। সেই কাজটা কি? আমরা হচ্ছে কোনো একটা বস্তু পানিতে হচ্ছে ফেললাম, ঠিক আছে, এখন এই বস্তুটা কি পানিতে আসলে ডুবে যাবে নাকি হচ্ছে ভেসে থাকবে, রাইট? তার মানে দেখো, সব বস্তু কিন্তু আসলে পানিতে কি থাকে না, ভেসে থাকে না। আর সব বস্তু একদম সেম ভাবে হচ্ছে পানিতে, মানে নিমজ্জিত অবস্থায় সেম থাকে না। অর্থাৎ কিছু একদম ডুবে যায়, কিছু একদম হচ্ছে ভেসে থাকে, আবার কিছু একদম মাটির তলায় চলে যায়। অর্থাৎ এক এক রকম কাজ করে এক একটা বস্তু। এখন আমরা শিখবো আসলে কখন একটা বস্তু আসলে পানিতে ডুবে থাকে, কখন আসলে ভেসে থাকে, বা ভেসে থাকলেও আসলে কেনই বা থাকে। ঠিক আছে, এখন দেখো তো, আমরা এখানে যে পড়লাম অপসারিত ওজনের হচ্ছে সমান, তারপর হচ্ছে প্লবতা, এইসব ব্যাপারগুলো পড়লাম না। এখন এখান এই কনসেপ্টগুলোকে কাজে লাগিয়ে হচ্ছে আমরা এই ধরনের যে প্রবলেমগুলো আমাদের আসবে, যে একটা বস্তু দিল, ওই বস্তুটা পানিতে কি ডুবে থাকবে নাকি ভেসে থাকবে, ঠিক আছে, ওই জিনিসগুলো আমাদের যদি জিজ্ঞেস করে তাহলে হচ্ছে আমরা কিভাবে ব্যাপারগুলো সলভ করব। আচ্ছা, বুঝো, এটা একটা ধরো পানির পাত্র, এই পাত্রের মধ্যে আবারও হচ্ছে পানি দিলাম, পানি আছে, ঠিক আছে, পানি আছে, ভালো কথা। এখন এখানে একটা বস্তু দিলাম, ঠিক আছে, এখন এই বস্তুটা কি কাজ করবে, কিভাবে কাজ করে, ডুবে থাকবে নাকি ভেসে থাকবে, এই জিনিসগুলো আমরা শিখার ট্রাই করব। ঠিক আছে, এখন দেখো, এখানে একটা প্লবতা আছে না, এই জিনিসটা কি? প্লবতা। আবার এই জিনিসটা হচ্ছে কি? ওজন, বস্তুর ওজন। এখন বস্তুর ওজন এটা অবশ্যই কি, এইখান থেকে শুরু করতেছি আমি, মানে বাতাস থেকে, যে বাতাসে যখন ছিল ও আসলে কি পরিমাণ বলটা প্রয়োগ করে নিচের দিকে যাওয়ার জন্য, ওইটাই তো আসলে বস্তুর ওজন না। অবভিয়াসলি এটা কি হবে তোমার? বাতাসে। ঠিক আছে, বুঝতে পারছো? এখন তাহলে প্লবতার মানটা কি? প্লবতার মানটা হচ্ছে যে পরিমাণ ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করতেছে। এখন তাহলে আমরা জানছি না একটু আগে যে হচ্ছে এই যে প্লবতার মান, এই প্লবতার মানটা আসলে কত হবে? এই প্লবতার মানটা হবে হচ্ছে এখানে যে পানিটুকু ছিল, এই যে পানি, এই পানি হচ্ছে আসলে কি পরিমাণ ওজন, এই পানির ওজন, এই ওজনের সমান হবে কি? প্লবতা। এখন তুমি একটা ব্যাপার বুঝো, যখন তোমার প্লবতার মানটা হচ্ছে বেশি হবে, ঠিক আছে, যখন প্লবতার মানটা বেশি হবে কাচ্ছে, এই বাতাস, এই যে বাতাসে বস্তুর ওজনের চেয়ে যখন বেশি হবে, তখন কি করবে আলটিমেটলি? তখন এটার মান ধরো অনেক বেশি, ঠিক আছে, এটার মান অনেক বেশি, এটার মান হচ্ছে কম, তখন এখানে আলটিমেটলি বলটা প্রয়োগ করবে কে বেশি? এই প্লবতাটা প্রয়োগ করবে না? যখন প্লবতাটা প্রয়োগ করবে তখন বস্তুটাকে কি রাখবে? বাসিয়ে রাখবে, ঠিক আছে, বস্তুটা তখন ভেসে থাকবে।
আমি আবারও বলতেছি, যখন হচ্ছে প্লবতার মান বাতাসে বস্তুর ওজনের চেয়ে বেশি হবে, তখন বস্তুটা কি থাকবে, ভেসে থাকবে। আবার তোমার অন্যভাবেও বলা যায়, কীভাবে বলা যায়, বস্তুর ওজন, ঠিক আছে, বাতাসে বস্তুর ওজন ওই বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের যদি কি হয়, কম হয়, ঠিক আছে, কম হয়, কার কম, এই যে অপসারিত তরল, এই অপসারিত তরলের যদি কম হয়, তখন বস্তুটা কি থাকবে, তোমার ভেসে থাকবে। কিন্তু যদি এমন হয় যে বস্তুর বাতাসে ওজনটা অনেক বেশি, কার থেকে বেশি, এই যে অপসারিত তরলের ওজনের চেয়েও কি বেশি, তখন যেটা হবে, বস্তুটা তখন ডুবে থাকবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে দেখো এখানে বস্তুর ওজন, রাইট, বস্তুর ওজন আমি ধরে নিলাম হচ্ছে তোমার এম জি, ঠিক আছে। আচ্ছা, এখন একটা ব্যাপার বুঝো তো, এখানে যেই ভিটা, এই ভি আর এ বি সেম না দুই ক্ষেত্রেই, ভিগুলা সেম না, কারণ তো সমান পরিমাণ তো হচ্ছে ও কি করতেছে, ওজনটা সমান পরিমাণ আয়তনের পানি অপসারণ করতেছে, তার মানে বি দুই ক্ষেত্রেই সেম, ঠিক আছে। এখন তাহলে হচ্ছে এই যে অপসারিত পানি আছে, এই অপসারিত পানির তোমার ওজনটা আসলে কত, ওইটা আমরা যদি বের করতে চাই, আমাদেরও কি লাগবে, এমজি লাগবে। এখন আমরা ধরো এম এর মানটা তো জানি না, পানির এম এর মান কত, ওইটা আয়তন থেকে বের করা যায়। ওই জন্য আমরা ডিরেক্টলি এভাবে লিখতে পারি না, ভি রো জি, অর্থাৎ এম এর জায়গায়, অর্থাৎ পানির ওজনটা কত, ভি রো জি, ঠিক আছে। তাহলে এই এম এর জায়গায় আমরা কি লিখতে পারি, ভি রো জি, ঠিক আছে। এখন দুইটাকে হচ্ছে আমরা একটু একসাথে নিয়ে আসি, এখানে একটা দুইটা দুই জায়গায় হলে কম্পেয়ার করতে আমাদের একটু সমস্যা, ঠিক আছে। আমি ধরো এই যে এটা তো বস্তুর ওজন না, তার মানে হচ্ছে আমি এটা দিয়ে দিলাম হচ্ছে সলিড দিয়ে দিলাম, আর এটা ধরো পানির ওজন, তার মানে এটা ডাব্লিউ দিয়ে দিলাম। এখন দেখো তো এখানে একটা কি আছে, ভি রো এস জি, আর একটা আছে তোমার ভি রো ডাব্লিউ জি, রাইট। আচ্ছা, এখন এখানে বিও সেম, জিও সেম, শুধু পার্থক্য কার, রোর না। এই যে সলিডের হচ্ছে রো কত, তারপর হচ্ছে তোমার ওয়াটারের হচ্ছে রো কত, এটার উপর হচ্ছে পুরোপুরি জিনিসটা পার্থক্যটা করতেছে, ঠিক আছে। এখন আমরা হচ্ছে যেটা আগে পড়ছি যে হচ্ছে বাতাসে বস্তুর ওজন যদি কি হয়, বেশি হয়, কার অপেক্ষা, অপসারিত তরলের অপেক্ষা, মানে এটার অপেক্ষা যদি বেশি হয়, তার মানে আলটিমেটলি আমরা কম্পেয়ারটা করতে পারতেছি এইভাবে। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমি লিখে দিচ্ছি আসলে কি কি হবে, ঠিক আছে। আচ্ছা, প্রথমে ভি রো এস জি, ঠিক আছে, এটা যদি বড় হয় কার অপেক্ষা, ভি রো ডাব্লিউ জি অপেক্ষা, ঠিক আছে। আবার অন্য আরেকটা কেস হইতে পারে, ভি রো এস জি, এটা যদি ছোট হয়, ঠিক আছে, কার অপেক্ষা, ভি রো ডাব্লিউ জি, ঠিক আছে। যখন সলিডটা যখন কি হবে, সলিড মানে কি, এটা না, এটা মানে কি, এই যে বস্তুতে বাতাসের ওজন এটা যখন বেশি হবে, তখন এটা ডুবে যাবে, ঠিক আছে। আর যখন হচ্ছে তোমার এটা যখন বাতাসে বস্তুর ওজন এটা যদি কম হয়, কার অপেক্ষা, অপসারিত তরলের ওজনের যদি কম হয়, তখন এটা বেঁচে থাকবে, ঠিক আছে। এখন এমনও হতে পারে না যে হচ্ছে দুইটাই হচ্ছে সেম, দুইটাই সেম হতে পারে না, দুইটাই যদি সেম, আচ্ছা দুইটা সেম মানে হচ্ছে কি সমান, দুইটা যদি সেম হয় তখন এটা নিমজ্জিত অবস্থায় বেঁচে থাকবে। আচ্ছা, এখন নিমজ্জিত অবস্থায় বেঁচে থাকবে বলতে আসলে কি বোঝায়, যে ওই বস্তুটা আসলে ডুববে কিন্তু হচ্ছে একদম ডুবে যাবে না, ঠিক আছে, অর্থাৎ এটা পানির উপরে থাকবে না, পানির নিচেই থাকবে, কিন্তু একদম ডুবে যাবে না, ঠিক আছে। আচ্ছা, এখন একটু খেয়াল করো তো, এখানে তোমার হচ্ছে এই দুইটার কম্পেয়ার করতেছি না, এখন দুইটা কম্পেয়ারের মধ্যে শুধু ডিফারেন্স আছে কার কার, বি রো, তা মানে এখানে কম্পেয়ার করতেছি, দেখো রো এস তারপর হচ্ছে রো ডাব্লিউ, ঠিক আছে।
তাহলে এখান থেকে আমি ডিরেক্টলি বলতে পারি যখন হচ্ছে সলিডটা কি হয়, সলিড মানে ঘনত্ব যখন সলিডটার বেশি হয়, পানি অপেক্ষা যখন ঘনত্ব বেশি হবে তখন ডুবে যাবে, পানি অপেক্ষা যখন ঘনত্ব যখন কম থাকবে তখন হচ্ছে এটা ভেসে থাকবে। ঠিক আছে, তো আমরা চাইলে সরাসরি রো দিয়ে কম্পেয়ার করে হচ্ছে বলতে পারি কোন একটা বস্তু ডুবে যাবে নাকি হচ্ছে ভেসে থাকবে। ঠিক আছে, আচ্ছা চলো আমরা হচ্ছে একটা ম্যাথ করে দেখি, একটা ম্যাথ, এটা হচ্ছে তোমাদের বইয়েরই ম্যাথ। আচ্ছা এখানে দেখো কি বলছে, এখানে হচ্ছে তোমার কাঠের ঘনত্ব দেওয়া আছে, পানির ঘনত্ব দেওয়া আছে। এখন আগেই বলছি না যে হচ্ছে দুইটা কম্পেয়ার করে বোঝা যায় যে আসলে কোনটা ডুবে থাকবে বা কোনটা ভেসে থাকবে। এখন দেখো এখানে পানির ঘনত্ব হচ্ছে 10⁻³ ঠিক আছে, 10 কিউব, আর এখানে 0.5 ইন্টু 10 কিউব। তার মানে আমরা বুঝতেছি এটার পানির ঘনত্ব হচ্ছে এখানে কি বেশি, তার মানে অবশ্যই এটা কি থাকবে, ভেসে থাকবে। ঠিক আছে, কোন একটা বস্তু অপেক্ষা যদি পানির ঘনত্ব বলতে কি তরলের ঘনত্ব যদি কি হয় বেশি হয় তখন এটা অবভিয়াসলি ভেসে থাকবে। ঠিক আছে, এখন বলছে কত শতাংশ ডুবে থাকবে। ঠিক আছে, অর্থাৎ কত শতাংশ ডুবে থাকবে এটা আমাদেরকে বের করতে বলছে। আচ্ছা এখন জিনিসটা ইজিলি হচ্ছে তোমার কম্পেয়ার করা যায় কিভাবে, অনুপাত দিয়ে। তো আমরা হচ্ছে এটা অনুপাত দিয়ে যদি কম্পেয়ার করি, কাঠের ঘনত্ব রো না, এরা যদি আমরা যদি কম্পেয়ার করি 0.5 ইন্টু 10⁻³ ঠিক আছে, এখন এখানে আমরা পাই কত 0.5। এখন এটা শতাংশে নিয়ে যাইতে বলছে না, তো 0.5 মানে কত 100 দিয়ে যদি গুণ করে তাহলে হচ্ছে শতাংশে চলে যায়। ঠিক আছে, তো অর্থাৎ 50%। ঠিক আছে, তো ইজি ম্যাথ। আচ্ছা চলো আমরা এখন হচ্ছে বেশ কিছু ম্যাথ প্র্যাকটিস করি, যেগুলো হচ্ছে সিকিউ প্র্যাকটিস করব আমরা, অর্থাৎ যেগুলো ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন ওগুলো হচ্ছে সলভ করার ট্রাই করবো। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে কি কি বলছে আগে, আমরা আগে হচ্ছে ছবিটা একটু লক্ষ্য করি, ছবির মধ্যে কি কি আছে। এখানে একটা ধরো দেখতেছি একটা বস্তু দিয়ে আছে, এখানে হচ্ছে উচ্চতাগুলো দিয়ে আছে আসলে কতটুকু উচ্চতা, তারপর এখানে 2 সেন্টিমিটার দিয়ে আছে, এটা হচ্ছে এই যে তলটা দিয়ে আছে না, এই তলটার হচ্ছে তোমার এরিয়াটা দিয়ে আছে। আচ্ছা এখন বলছে সিলিন্ডারের তলদেশে পানির চাপ নির্ণয় করো, অর্থাৎ এই যে নির্দিষ্ট উচ্চতায়, ঠিক আছে উচ্চতায় না গভীরতায়, ঠিক আছে পানির নিচে গভীরতায়, পানির নিচে, তাহলে আমাদেরকে কি বের করতে হবে, চাপটা বের করতে হবে, যেটা হচ্ছে আমরা একদম শুরুতেই শিখছিলাম। ঠিক আছে, মনে আছে না কিভাবে করতে হবে, ঠিক আছে। এখন আমরা চাপ বের করব, চাপ বের করা পানির নিচে একদম সোজা আমরা S ρ G, ঠিক আছে এটা দিয়ে হচ্ছে বের করে ফেলতে পারতেছি। কারণ আমাদেরকে বলছে না এখানে আসলে এটা কত, এই যে 12 সেন্টিমিটার বলছে না, এটাই তো আসলে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত হচ্ছে তোমার কি গভীরতা কতটুকু এটাই বোঝা যাচ্ছে। ঠিক আছে, আমরা এখানে হচ্ছে বসাই, তাহলে এস এর মান হচ্ছে 12 সেন্টিমিটার, 12কে হচ্ছে আমরা তাহলে মিটারে নিয়ে যাব। ঠিক আছে 0.12, তারপর এখন রো দেওয়া আছে, এখন এটা যেহেতু হচ্ছে পানির রো হচ্ছে আমরা জানি হচ্ছে 1000। ঠিক আছে, আচ্ছা পানির রো এটা যদি না জেনে থাকো তাহলে হচ্ছে সবসময় মনে রাখবে এই চ্যাপ্টার হচ্ছে এটা অনেক বেশি লাগে, 1000 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 9.8। তো সিম্পল ম্যাথ, আমাদের ম্যাথ শেষ এটার মাধ্যমে হচ্ছে আমরা এটা 3 নাম্বারের ম্যাথ। ঠিক আছে, তো এই সূত্রটা ভালো মতো যদি লিখো, যদি ভালো মতো পারো তাহলে হচ্ছে এখানে 3 নাম্বার পেয়ে যাবা। আচ্ছা চলো এখন হচ্ছে ঘটা করা যাক। ঠিক আছে, ঘয়ের মধ্যে কি বলছে, PQRS বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন বস্তুর হারানো ওজনের সমান হবে কিনা। ঠিক আছে, এখন PQRS এটার হচ্ছে আমরা আগে আয়তনটা বের করি। ঠিক আছে, কারণ অপসারিত তরল বলছে, এটার হচ্ছে আগে আয়তনটা বের করা লাগবে, আসলে এখানে কি পরিমাণ তরল আছে এই জিনিসটা জানার জন্য। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে এটার এই পৃষ্ঠটার ক্ষেত্রফল। ঠিক আছে, এই যে এই পৃষ্ঠটার ক্ষেত্রফল হচ্ছে কত 2 সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, আবার এখানে বলে দিছে দৈর্ঘ্য হচ্ছে কত, এই যে এখানে দৈর্ঘ্য আছে, এই দৈর্ঘ্যটা হচ্ছে কত, এখান থেকে 12 আছে, এখান থেকে 4 যদি বাদ চলে যায় তাহলে হচ্ছে 8 সেন্টিমিটার। ঠিক আছে, আমরা পেয়ে গেলাম এখান থেকে ইনফরমেশনগুলো। আচ্ছা তাহলে হচ্ছে আমরা এখন সিলিন্ডারের ক্ষেত্রফল আয়তন, একদম ডিরেক্টলি আয়তন লিখে ফেলতেছি আর কি। ঠিক আছে, আয়তন ভি ইকুয়াল টু কি, তাহলে এ ইন্টু এইচ। ঠিক আছে, তাহলে এখন এ কি, এ হচ্ছে পাই আর স্কয়ার। আচ্ছা এখন এস কত হবে, এস হবে হচ্ছে তোমার 12, তারপর হচ্ছে
12 আছে, ফুল হচ্ছে 12, তারপরে এখানে 4 বাদ যাবে, তার হচ্ছে 8, ঠিক আছে 8। এখন এটা তো সেন্টিমিটারে দেওয়া আছে, অবশ্যই এটাকে আমাদেরকে তোমার কিসে নিয়ে যেতে হবে, মিটারে নিয়ে যেতে হবে, ঠিক আছে। মিটারে যদি নিয়ে যাই তখন হচ্ছে আমাদের আনসার আসবে কত, 8 সেন্টিমিটার। আর একটা জিরো আসবে, এখানে আর একটা জিরো আসবে, ঠিক আছে। আচ্ছা, এখন পাই এর জায়গায় পাই থাক, এখন আর স্কোয়ার হচ্ছে তোমার 0.02 স্কোয়ার ইন্টু 0.08। আনসার কত আসে দেখি। আচ্ছা, আনসার যেটা আসে সেটা হচ্ছে 0.01005 ইন্টু 10⁻³ ঠিক আছে, এটা হচ্ছে মিটারে নিয়ে গেলাম, ঠিক আছে। এখন তাহলে হচ্ছে আমরা এটা মিটারে নিয়ে গেলাম, এখন এটা তাহলে আমাদের এমটা লাগবে, ঠিক আছে। এম তাহলে কি জানি আমরা, এম ইকুয়াল টু জানি আমরা ভি রো, ঠিক আছে। করতে জানছি এ রো সূত্র থেকে, ঠিক আছে। রো সূত্র কি, রো ইকুয়াল টু এম বাই বি, ঠিক আছে। আচ্ছা, এখন আয়তন হচ্ছে আমরা এটা জানি, ঠিক আছে। তাহলে রো কত, রো হচ্ছে 1000, পানির রো 1000 আগেই জানি, ঠিক আছে। এখন তাহলে হচ্ছে এই পুরাটার সাথে আমরা হচ্ছে 1000 গুণ করতেছি, ঠিক আছে। 0.01005 10⁻³ আর এটা হচ্ছে ইনভার্স, আর এটা হচ্ছে 10⁻³, ঠিক আছে। এখন এটা কাটাকাটি চলে যাবে না, একটা ইনভার্স একটা টু দি পাওয়ার আছে, তার মানে আলটিমেটলি আমার থাকতেছে 0.01053 মিটার কিউব, ঠিক আছে। সরি, এখানে তো মিটার কিউব আসবে না, এটা তো হচ্ছে তোমার ভর, ঠিক আছে। এটা আসবে তোমার কেজিতে। এনে এটা যদি আমি ডাব্লিউ বের করতে চাই, তার মানে আসবে আমার 9.8, যেটা জি এর মান, তখন হচ্ছে 0.01005 ঠিক আছে। এখন হচ্ছে আমি এটা বের করব, 9.8 ইন্টু 0.01005, আমার আনসার আসে 0.0985 নিউটন, ঠিক আছে। তার মানে আমরা এখন কি পেলাম, আমরা পেয়ে গেলাম অপসারিত তরলের ওজন, ঠিক আছে। অপসারিত তরলের ওজন কত, এই জিনিসটা আমরা পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে বস্তুর হারানো ওজন কত, এটা আমাদেরকে বের করতে হবে। বের করার পর তারপরেই তো আমরা বুঝবো যে আসলে এটা কি দুইটাই কি সমান কিনা, রাইট। আচ্ছা, এখন আসো আমরা হচ্ছে ম্যাথটা আগাই। আমাদেরকে এখন তাহলে কি বের করতে হবে, বস্তুর হারানো ওজনের সমান। এখন বস্তুর হারানো ওজন কোনটা, যেটা হচ্ছে প্লবতা, সেটাই তো হচ্ছে বস্তুর হারানো ওজন, ঠিক আছে। এখন আমরা হারানো ওজন ইকুয়াল টু প্লবতা সূত্র কি জানি, বি রো জি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমরা তো হচ্ছে বিটা আগেই জানি না, এই যে এখান থেকে হচ্ছে বিটা জানি, তারপর রো মানে হচ্ছে এখানে পানি, তারপর পানির রো, তারপর হচ্ছে জি মানে হচ্ছে তোমার অভিকর্ষজ ত্বরণ, জানি তো সব কিছু। 0. তাহলে ম্যাথ করতে সমস্যা কোথায়, করে ফেলি। 53 10⁻³ এটা তো হচ্ছে জানি আগে কিউব, আর এটা হচ্ছে 9.8, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করলে হচ্ছে তোমার সেমই আসার কথা, যেহেতু হচ্ছে সবগুলা রাশি হচ্ছে আমরা আগেই গুণ করে দেখছি একবার করে। তো আমাদের আনসার যেটা আসে সেটা হচ্ছে 0.0985 নিউটন, ঠিক আছে। তাহলে এখন হারানো ওজন তারপর হচ্ছে এই ওজন দুইটাই হচ্ছে সমান, ঠিক আছে। গাণিতিকভাবে বিশ্লেষণ করে দেখালাম, আমাদের আনসার শেষ, ঠিক আছে। এটা হচ্ছে তোমার 4 নম্বরের কোয়েশ্চেন, ঠিক আছে। ইজি ম্যাথ কিন্তু না। আমরা হচ্ছে আরেকটা ম্যাথ প্র্যাকটিস করি। ম্যাথটা হচ্ছে খুব সহজা, আমরা আগে যেভাবে ম্যাথগুলো করছি ওই কনসেপ্টগুলো দিয়ে হচ্ছে ম্যাথটা আমরা করতে পারবো, ঠিক আছে। দেখো আমাদের এখানে কি বলছে, আমাদের এখানে বলছে কূপের তলদেশে পানির চাপ কত, অর্থাৎ নির্দিষ্ট একটা গভীরতা আমাদেরকে হচ্ছে পানির চাপ বের করা লাগবে। আমরা আগে এখানে ইনফরমেশন দেখার আগে সূত্রটাই হচ্ছে আগে লিখে ফেলি, ঠিক আছে। আমরা পি ইকুয়াল টু কি জানি, পি ইকুয়াল টু জানি রো এস জি, ঠিক আছে। এখন পানির ভিতর বলছে না, আমি তাহলে রো জানি জিও জানি, শুধুমাত্র এসটা লাগতেছে। এখন হচ্ছে কূপের তলদেশ, একদম তলদেশ পর্যন্ত, তাহলে হচ্ছে আমাদের তলদেশটা বের করা লাগবে। এই যে আমাদেরকে বলে দিচ্ছে গভীরতা 12 মিটার গভীরতা, এখন আমি এইচ এর মানও পেয়ে গেছি 12 মিটার। তাহলে এখন রো তো হচ্ছে জানি 1000, এস হচ্ছে 12, আর এটা হচ্ছে 9.8, ঠিক আছে। এটা হচ্ছে ক্যালকুলেশন করলে যেটা আসে ওইটাই হচ্ছে আনসার, 9.8। চাপের একক কি বলো তো, প্যাসকেল, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে হচ্ছে আমরা ম্যাথটা আগাই, গটা করি। গয়ে কি বলছে দেখি, গয়ে বলছে কূপের পানিতে সিলিন্ডারটি ভাসবে না ডুববে, ঠিক আছে। আচ্ছা,
তাহলে হচ্ছে আমাদেরকে প্রথমে জানতে হবে এই সিলিন্ডারটার আসলে ওজনটা কত, ঠিক আছে। সিলিন্ডারটার ওজন বের করার জন্য আগে আমাদের কি লাগবে, সিলিন্ডারটার ভর লাগবে। এখন সিলিন্ডার, আচ্ছা সিলিন্ডারের ওজন, এটা আগে হচ্ছে সূত্রটা লিখি। সিলিন্ডারের ওজন mg। এখন তাহলে আমাদের এমটা লাগবে, সিলিন্ডারের ভর বলে দিছে এই যে 240 গ্রাম, ঠিক আছে। এটাকে যখন আমরা কেজিতে লিখবো, সবসময় কিন্তু ম্যাথগুলো আমাদেরকে কেজিতে লিখতে হবে, ঠিক আছে। 0.240 9.8, 0.240 9.8, 2.352 নিউটন, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা হচ্ছে সিলিন্ডারটার ওজন পেয়ে গেলাম। এখন আমরা যখন ডুববে নাকি ভাসবে ম্যাথ করছি, আমরা কি করছি আসলে, সিলিন্ডারটার ওজন ওই সিলিন্ডারটা কর্তৃক অপসারিত পানির ওজনের বেশি নাকি কম, এই জিনিসটা তো হচ্ছে আমাদের বের করা লাগবে বা কম্পেয়ার করা লাগবে, রাইট। আচ্ছা, এখন তাহলে হচ্ছে আমরা কি করব, এখন আমরা অপসারিত পানির পরিমাণ কত ওইটা আমাদেরকে বের করা লাগবে, ঠিক আছে। এখন পরিমাণটা বের করার জন্য হচ্ছে আমাদের ভর লাগবে। এখন ভর বের করার জন্য আগে কি লাগবে, আয়তন লাগবে। এখন আমরা হচ্ছে আগে এই সিলিন্ডারটার আয়তনটা বের করার চেষ্টা করি। সিলিন্ডারের আয়তন বি, বি ইকুয়াল আমরা কি জানি, পায়ের স্কয়ার এস, ঠিক আছে। সবগুলো হচ্ছে আমাদের মিটারেই হচ্ছে আনসারগুলো লেখা লাগবে, সবগুলা মিটারেই লিখে আমাদের ম্যাথগুলো করা লাগবে, ঠিক আছে। এখন তাহলে হচ্ছে ব্যাসার্ধ, আর মানে ব্যাসার্ধ, এস মানে হচ্ছে উচ্চতা, ঠিক আছে। এখন তাহলে 0.05 স্কয়ার ইন্টু এস, এস হচ্ছে 0.12, ঠিক আছে। এটা যদি করি 0.05 স্কয়ার ইন্টু 0.12, আমাদের আনসার আসতেছে 9.45 ইন্টু 10^4, ঠিক আছে। এটা হচ্ছে তোমার আয়তন, ঠিক আছে। এখন হচ্ছে আমরা অপসারিত তরলের ভর বের করব, ঠিক আছে। অপসারিত তরলের ভর ইকুয়াল টু এম, ঠিক আছে। ওই রো এর সূত্র থেকে এগুলো কিন্তু অনেকবার করে আমরা করছি, এখন ডিরেক্টলি লিখে ফেলবো, ঠিক আছে। ভি রো, বি এর মান জানি কত, 9.425 ইন্টু 10^4, আর হচ্ছে আমরা রো কত জানি 10³ না, যেটা হচ্ছে 1000। তাহলে এখানে 3, এখানে 4, ঠিক আছে। তার মানে আমাদের থাকে কত, -1, একটা দশমিক যদি আরও আগে নিয়ে আসি তাহলে হচ্ছে আমাদের চলে আসা 0.9425, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের অপসারিত তরলের ভর। এখনও কিন্তু আমাদের ম্যাথ শেষ হয়নি, ঠিক আছে। আমাদেরকে এখনও ম্যাথ করতে হবে, কি ম্যাথ করতে হবে, আর একটু বাকি আছে। এখন তাহলে আমাদের অপসারিত তরলের ওজনটা বের করতে হবে। অপসারিত তরলের ওজন, ঠিক আছে। এখন শুধুমাত্র 9.8 দিয়ে গুণ করে দিলে চলে আসবে 9425 ইন্টু 9.8, 9425 ইন্টু 9.8, আমাদের আসতেছে 9.2365, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে হচ্ছে সিলিন্ডারের ওজন পাইছি কত, 2.352, অপসারিত তরলের ওজন কত, 9.2365। কোনটা বেশি, অপসারিত তরলের ওজন বেশি না? তো আমরা কি পড়ছিলাম, অপসারিত তরলের ওজন যখন বেশি হবে বস্তুটা কি থাকবে, ভেসে থাকবে, ঠিক আছে। আর আমরা তাহলে কি বলতে পারি, বস্তুটা ভাসবে নাকি ডুববে, বলো, ভেসে থাকবে অবভিয়াসলি, ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে ম্যাথ প্র্যাকটিস করলাম, তোমাদের জন্য হচ্ছে একটা হোমওয়ার্ক দিয়ে রাখতেছি যাতে হচ্ছে তোমরা একটা ম্যাথ প্র্যাকটিস করতে পারো। ম্যাথটা ইজি, এই যে এইগুলা করছি ওইগুলা থেকে হচ্ছে ম্যাথটা করছি, ম্যাথটা করা ট্রাই করবা। যারা হচ্ছে আজকে ফার্স্ট হচ্ছে এই চ্যাপ্টার শুরু করলা তারা তো অবশ্যই করবা, আর যারা হচ্ছে ইতিমধ্যে
এই চ্যাপ্টারটা পড়ছো তাদের কাজ হতে পারে এই চ্যাপ্টারের সবগুলা তোমার কনসেপ্টগুলা ভালো মতো বুঝছো কি না ওইটা একটু যাচাই করে তারপর হচ্ছে তোমার টেস্ট পেপার থেকে যত বেশি পারো ম্যাথগুলা হচ্ছে তুমি সলভ করার ট্রাই করবা, ঠিক আছে? আচ্ছা, এতটুকুই হচ্ছে আজকের ক্লাস ছিল। আশা করি তোমাদের কাছে ক্লাসটা ভালোই লাগছে, মোটামুটি কনসেপ্টগুলো বোঝানোর ট্রাই করছি, আশা করি বুঝতে পারছো। তো পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে পুরো চ্যাপ্টারটাই হচ্ছে শেষ করে ফেলবো। তো এর মাধ্যমে হচ্ছে আমাদের অধ্যায় 5টা হচ্ছে শেষ হয়ে যাবে। তো তোমরা অনেক দিন ধরে হচ্ছে আমাদের SSC 25-এর হচ্ছে ফ্রি কোর্সগুলো করতেছো। প্রায় সম্ভবত 21 সপ্তাহ মনে হয় ক্লাসগুলো হয়েছে। আমি তোমাদের যতগুলো গ্রুপ আছে সবগুলো গ্রুপে কানেক্ট থাকার ট্রাই করি, তোমাদের খোঁজখবর নেওয়ার ট্রাই করি। তোমরা ভালোই হচ্ছে রেসপন্স করো, মাঝে মধ্যে হচ্ছে দেখি নিয়মিত হচ্ছে তোমরা হোমওয়ার্কগুলো দাও, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ডাউট থাকলে ওইগুলো হচ্ছে গ্রুপে আস্ক করো, গাইডলাইন লাগলে হচ্ছে গ্রুপে আস্ক করো। তো এই ধরনের আমাদের সাথে হচ্ছে কানেক্টেড থাকবা। যে কোনো ধরনের সমস্যা যদি হয়, কোনো একটা ম্যাথ করতে গিয়ে যদি আটকে যাও, তাহলে হচ্ছে অবশ্যই আমাদের গ্রুপে তুমি হচ্ছে জানাতে পারো। আর যারা হচ্ছে ইউটিউবে আসো তারা হচ্ছে আমাদের গ্রুপে যদি জয়েন না হয়ে থাকো তাহলে হচ্ছে খুব তাড়াতাড়ি জয়েন হতে নিতে পারো। গ্রুপটার নাম হচ্ছে SSC 25 ফ্রি কোর্স, এটা লিখলেই হচ্ছে তুমি পেয়ে যাবা, ঠিক আছে? এটা লিখলে আশা করি তুমি মোটামুটি পেয়ে যাবা। আর হচ্ছে সালফিউরিক বেঞ্চ লিখলে আমাদের বাকি গ্রুপগুলো হচ্ছে তুমি পেয়ে যাবা, ওইখান থেকে হচ্ছে আমাদের সাথে কানেক্টেড হতে পারো, ঠিক আছে? আচ্ছা, এই যে ক্লাসগুলো চলতেছে এই ক্লাসগুলো হচ্ছে তোমাদের একদম বেসিক ক্লাস, যারা হচ্ছে ইতিমধ্যে শেষ করে নিয়েছো তাদের জন্য হয়তো খুব বেশি একটা কাজে লাগবে না, কিন্তু কনসেপ্ট যদি ক্লিয়ার করতে চাও তাহলে হচ্ছে খুব বেশি কাজে লাগবে। কিন্তু যারা হচ্ছে এখনও একটু পিছিয়ে আসো তাদের জন্য আশা করি এই ক্লাসগুলো অনেক বেশি কাজে লাগবে, ঠিক আছে? এখন পরবর্তীতে আমরা হচ্ছে এই ক্লাসগুলো শেষ হওয়ার পর, অর্থাৎ আমাদের ফ্রি কোর্সটা শেষ হওয়ার পর আমরা তোমাদের জন্য হচ্ছে নতুন করে একটা হচ্ছে কোর্স লঞ্চ করব। যে কোর্সটাতে হচ্ছে আমরা এই ধরনের বেসিকগুলো খুব বেশি একটা পড়বো না, আমরা একটু রিভিশন দেওয়ার ট্রাই করব। ওটা হইতে পারে একদম একটা ফাইনাল রিভিশন হবে, ঠিক আছে? টেস্ট পরীক্ষার জন্য প্রস্তুতি। তো অনেকগুলো হচ্ছে আমরা ওই ক্লাসগুলোতে অনেকগুলো হচ্ছে কোয়েশ্চেন সলভ করতে থাকবো, যত পারি হচ্ছে টেস্ট পেপার সলভ করব, যত ধরনের MCQ আছে MCQ সলভগুলো করব। দেখা যাবে হচ্ছে শুধুমাত্র একটা ক্লাস ডেডিকেটেড ফর CQ আর একটা ক্লাস ডেডিকেটেড ফর MCQ, এইভাবে হচ্ছে থাকবে। তো ওই কোর্সটা হচ্ছে খুব সম্ভবত আমরা আগামী সপ্তাহে হচ্ছে ওইটার ডিটেলসটা হচ্ছে গ্রুপে জানিয়ে দিব। তো তোমরা যারা হচ্ছে আমাদের সাথে অনেক দিন ধরে কানেক্টেড ছিলা তারা হচ্ছে অবশ্যই এই কোর্সটাতে হচ্ছে এনরোল করতে পারো, আমরা হচ্ছে বাকি ডিটেলসটা জানিয়ে দিব আর কি। তো ঠিক আছে, আজকের ক্লাস হচ্ছে আমরা এখানেই শেষ করি। চাপ অধ্যায়টা খুবই সোজা, এখান থেকে প্রতি বছর একটা না একটা হচ্ছে সিকিউ আসে। তো আর খুব বেশি নেই, আরেকটা হচ্ছে আরেকটা দুইটা টপিকস আছে, ওই টপিকসগুলো হচ্ছে নেক্সট একটা ক্লাসেই হচ্ছে শেষ করে দিব, ঠিক আছে? আল্লাহ হাফেজ সবাইকে, টাটা।